এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সিরিজের দ্বিতীয় টি-20তে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে প্রথম সিরিজ হারের শঙ্কা, অনুশীলন না করে লিটনদের বিশ্রাম। বিপিএল ফিক্সিং নিয়ে কঠোর অবস্থানে বিসিবি, অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে চলেছেন ৮ ক্রিকেটার। সরাসরি সাইনে রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ, বাহরাইনকে 2-1 গোলে হারিয়ে মূল পর্বের পথে লাল সবুজ। রোববার শেষ ম্যাচে চীনকে হারালেই স্বপ্ন পূরণ। এবং শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস পুলিশের। দেখছিলেন শিরোনাম। এবারে প্রথমেই ক্রিকেটের খবর জানাবো। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় আছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসের সামনে। এমন ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে এগিয়ে থাকলেও সাগরিকায় এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগেই এখানে একটা টি-20 ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন, টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড, প্রথম ম্যাচের মতোই কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ সফররতরা। এখনো বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের, তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের 2টিতেই জিতেছে পল স্টার্লিং এর দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সময় আর হয় না। অন্যদিকে হারের পরে হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলটার কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিল ফিল সিমন্সের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরীফুল সাকিবরা চমক দেখাতে ব্যর্থ, স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মাহাদি কিংবা সাইফুদ্দিন। 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। টানা 4 টি-20 হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা। টিম কম্পিটিশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা, অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এর ফিক্সিং নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে যাচ্ছেন দেশের ৮ ক্রিকেটার। বিপিএল এর 12তম আসরের নিলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের নামও, এমনকি তাদের নিষিদ্ধ করা হবে বিসিবির অধীনস্থ সকল কার্যক্রম থেকে। সেই তালিকায় আছেন একাধিক অফিসিয়াল ও সাংবাদিকদের নামও। ফিক্সিং এর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আগেই বলেছিল বুলবুলের বোর্ড, কিন্তু জানিয়েছিল সরাসরি প্রকাশ করা হবে না কারো নাম, দেয়া হবে সাইলেন্ট ব্যান। যার কারণে অ্যালেক্স মার্শালের দীর্ঘদিনের তদন্তের পর প্রমাণিত হয় বিপিএল এর নিলাম থেকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম বাদ দিয়ে বিসিবি বুঝিয়ে দেবে কারা ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন। তবে শুধু এই ৮ ক্রিকেটার নয়, আরও কিছু ক্রিকেটারের বিরুদ্ধে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। বারবার বিপিএল এর তারিখ পেছানোয় বিব্রত খোদ বিসিবি পরিচালক। সময় স্বল্পতায় দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে সন্দিহান ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। তবে সমাধান আসতে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের পানি সংকটের। পানি পরিশোধনে বসানো হবে 2.5 কোটি টাকার একটি প্ল্যান্ট। দেশের ঘরোয়া ক্রিকেট স্থবির, অথচ কোনো এক আশ্চর্য কারণে বিপিএল মাঠে গড়াতে উঠে পড়ে লেগেছে বিসিবি। ফারুক আহমেদের অধীনে এই এক বিপিএল ঘিরে ফিক্সিং তদন্তে ঢালা ৩৮ লক্ষ টাকার প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখলেও বারবার তারিখ পিছিয়ে টুর্নামেন্ট আয়োজনে ঠিকই দৃঢ় প্রতিজ্ঞ আমিনুল ইসলামের বোর্ড।
গভর্নিং কাউন্সিলের এমন অবস্থায় বিব্রত খোদ বোর্ড পরিচালক। তড়িঘড়ি করে করা বিপিএলে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে প্রশ্ন তুললেন ফ্যাসিলিটিস কমিটির প্রধান। কিছু ক্রিটিসিজমও হয়েছে যে 2-3 বার করে টাইম বদলিয়েছে এন্ড এভরিথিং। আই আন্ডারস্ট্যান্ড যে এটা অনেকের জন্য আসলে বিব্রতিকর যে আমাদের 2-3টা বার ডেট পিছিয়েছে এন্ড এভরিথিং, বাট এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করতে হবে যে যেটা থেকে বেস্ট রেজাল্ট আসবে সেটা করাটাই আমাদের জন্য সম্ভব। সেটার জন্য যদি 1-2 দিন দেরিও হয় আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি গ্র্যান্টেড। আমি মনে করি যে ক্রিকেটে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ফ্যান্স। ছোট ছোট চেঞ্জেস ক্যান মেক আ ফ্যান ফিল বেটার। আমার কাছে মনে হয় ক্লিনলিনেসের ব্যাপার, সিটের এনভায়রনমেন্টের ব্যাপার, বাথরুম ফ্যাসিলিটিসের ব্যাপার, সেখানে ফুড এবং ফুডকে কীভাবে করে সুন্দর করে অ্যাকোমোডেট করা যায় সেগুলো বেটার। অবভিয়াসলি আমার হাতে এবং আমার এখতিয়ারে যতটুকু ছোট ছোট চেঞ্জেস করা সম্ভব সেটুকু আমি চেষ্টা করব। বোর্ডের নির্বাচন আর সোনার হরিণ খ্যাত বিপিএল এর বাইরে তেমন গুরুত্ব না দেয়ায় দিনে দিনে বেহাল দশা চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামের। নাম বাদে বদল হয়নি কিছুই, সমাধান হয়নি দীর্ঘদিন ধরে চলা ভেন্যুর পানি সংকট সমস্যারও। দৈনিক 4 লাখ লিটার মিঠা পানির চাহিদার বিপরীতে ওয়াসার কাছ থেকে জোটে মাত্র অর্ধেক। মাঠের জন্য আলাদা পানি পরিশোধন প্লান্ট অপরিহার্য হলেও তা বসাচ্ছে না নীতি নির্ধারকরা। 2.5 কোটি টাকা খরচে অবশেষে সে প্রকল্প হাতে নিতে যাচ্ছে বিসিবি। পানির শর্টেজ কোয়ান্টিটির পরে আমরা যদি মেক শিওর করতে পারি যে আমরা এখানে 3-4 লক্ষ লিটার পানি প্রোভাইড করতে পারবো, সেই কোয়ালিটিটাকেও ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে করে এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলোকে মিট করে আয়রন কমিয়ে সল্ট কমিয়ে কিভাবে করে অলমোস্ট ক্লোজ টু মিনারেল ওয়াটার অর ড্রিঙ্কেবল ওয়াটার আনবো, সেটার জন্য 20 ঘন্টা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সেটার উপরে কাজ করে প্রতিদিন 4 লক্ষ লিটারের মতো পানি আমরা মাঠকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। বিপিএল এর আগে সাগরিকায় সংস্কার হচ্ছে দর্শক আসনেরও। প্রায় 1,500 চেয়ার নতুন করে বসানো হবে আয়ারল্যান্ড সিরিজ শেষেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়র্সের নাম লিখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো নিজ জেলার নামে গড়া ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত তিনি। সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে ওয়ারিয়র্সকে শিরোপা জেতাতে চান শান্ত। আসর জুড়ে রাজশাহীবাসীর পূর্ণ সমর্থনের আশা টাইগারদের টেস্ট দলের অধিনায়কের। বিপিএল এত বছর ধরে হচ্ছে, বাট রাজশাহী টিমের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। নর্মালি সিলেট, কখনো খুলনা, কখনো বরিশাল। সো সবসময় আক্ষেপের জায়গাটা ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি। সো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো। যে আমাদের যে টিমটা করার লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের হেড কোচ এবং আমাদের আশেপাশের যেই কোচিং স্টাফগুলো আছে, সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি। চ্যাম্পিয়ন হব না এটা তো ওপর আল্লাহর হাতে, বাট এতটুকু মেক শিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এই দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে। যেই 15-20টা ক্রিকেটারই আমাদের দলে থাকবে, সবার ইন্টেনশনটা দলের উপরে অনেক ভালো থাকবে এবং সবার চেষ্টাটা আমি বলবো যে 120% থাকবে ম্যাচ জেতার জন্য। পুরা রাজশাহীবাসীর কাছে একটা জিনিসে আশা থাকবে যে দলটার ভালো সময় খারাপ সময় পাশে থাকবেন এবং দলটার জন্য সবাই দোয়া করবেন যেন দলটা একটা ভালো অবস্থানে যেতে পারে এবং দিন শেষে সবার তো এক্সপেকটেশন ওইটাই থাকে যে কিভাবে আমরা কাপটা নিতে পারি। এবারে দেশের ফুটবলের খবর। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের আর মাত্র 1 ম্যাচ দূরে আছে বাংলাদেশ। বাছাই পর্বে টানা 4র্থ জয় তুলে নিয়ে শক্তিশালী বাহরাইনকে 2-1 ব্যবধানে হারিয়েছে লাল সবুজের বাহিনী। গোল করেছেন বায়েজিদ ও মানিক। এই জয়ে গ্রুপ এ এর শীর্ষে আছে গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। কঠিন গ্রুপ, শক্ত প্রতিপক্ষ আর প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই যেন হার মানাতে পারল না লাল সবুজের যুবাদের। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তিমুর লেস্তে দিয়ে শুরু, এরপর ব্রুনাই, শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এবার শক্তিশালী বাহরাইনকেও হারের ক্ষত দিল বাংলাদেশ। আর তাতেই মূল পর্বের আরও কাছে এখন লাল সবুজের দল। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ছোটন শিষ্যরা। প্রথম 3 ম্যাচ জিতে 4র্থ ম্যাচে মাঠে নেমে দারুণ আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ দল। দুর্দান্ত শুরু করলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি বাংলার যুবারা।
প্রথমার্ধে গোল না পেলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ দল। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন ফয়সাল তোপুরা। ম্যাচের 22 ও 28 মিনিটে 2 সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি রিফাত কাজী। ম্যাচের 34 মিনিটে বাহরাইনের শট ঠেকান গোলরক্ষক আলিফ। কোনো দল বল জালে জড়াতে না পারলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। 47 মিনিটে মানিকের নিখুঁত ক্রস থেকে শট নেন রিফাত, তবে সেই শট ঝাঁপিয়ে ঠেকান বাহরাইন গোলরক্ষক। এর কিছুক্ষণ পরেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। 59 মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। দারুণ শটে গোল করে লাল সবুজকে এগিয়ে দেন বায়েজিদ। এর 6 মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ, তবে সেই শট রুখে দেন গোলরক্ষক। 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন মানিক। দূরপাল্লার শটে লিড দ্বিগুণ করেন তিনি। সেই গোলের আনন্দের রেশ কাটতে না কাটতে এক গোল শোধ দেয় বাহরাইন। 85 মিনিটে বাহরাইনের গোলে স্কোর লাইন হয় 2-1। এরপর ম্যাচের সমতায় ফেরার চেষ্টা করলেও বাহরাইন সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে থেকে আসরে টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশের যুবারা। এ জয়ে এ গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান লাল সবুজের দলের। টানা 4 জয়ে মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে আসরের টানা 4 জয় তুলে নেয়ায় পুরো কৃতিত্ব শিশুদের দিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। দলের সবার বোঝাপড়া আর পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় সবগুলো ম্যাচ জেতা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। আগামী ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে জিতে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে মরিয়া বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। আমাদের জন্য এক কঠিন ম্যাচ ছিল এবং বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। প্রথম থেকেই তারা আপনার ভালো ফুটবল খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে। তাদের যে ধৈর্য, তাদের যে সাহস তারা দেখিয়ে ফাইনালি তারা 2-1 গোলে খেলা শেষ করে। আমি ছেলেদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য এবং এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবার শুটিং এর খবর জানাবো। শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না। দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এই মামলার কাজ শুরু হবে বলে জানিয়েছেন গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এদিকে এই আইনি পদক্ষেপের মাধ্যমে সকল ক্রীড়াঙ্গন যৌন হয়রানি মুক্ত করতে চান সাবেক ও বর্তমান শুটাররা। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির বিরুদ্ধে এবার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না। বেশ কিছুদিন ধরে শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ তুললেও কোনো প্রতিকার না পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেন সাবেক এই শুটার। আরেক শুটার কামরুন নাহার কলিকে সঙ্গে নিয়ে গুলশান থানায় উপস্থিত হয়ে জিএম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন তিনি। দ্রুত এই মামলার কাজ শুরু হবে বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা রাইফেলস ক্লাব, তিনি তাকে যৌন হয়রানি করছেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছেন এবং তাকে যৌন হয়রানির মতো ঘটনা ওনার রুমের মধ্যে ঘটিয়েছেন। এই বিষয়টি নিয়ে উনি অভিযোগ দায়ের করছেন। আমরা এই অভিযোগ গ্রহণ করেছি এবং আমরা এটা মামলা রুজু করেছি এবং এই মামলা এখন তদন্ত হবে। পরবর্তীতে মামলার পরবর্তী ধাপগুলো আমরা কাজ করব। সম্প্রতি বেশ আলোচনার জন্ম দেয় সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ জানিয়ে স্বাধীনভাবে তদন্ত করছে ক্রিকেট বোর্ড। এ বিষয় নিয়ে সোচ্চার অ্যাথলিট ও সংগঠকরা। আন্দোলনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে এবার আইনি প্রক্রিয়ায় জড়ালেন অ্যাথলিটরা। এই ধরনের মানুষ জানি শুটিং স্পোর্ট ফেডারেশন বা ক্রীড়াঙ্গনেই না থাকে, তাদেরকে আজীবনের জন্য জানি নিষিদ্ধ করা হয়। যেহেতু এখন আমরা আইনের আওতায় এসেছি, আমরা একটা মামলা দায়ের করেছি। তার যে অপরাধ, তার জন্য অবশ্যই আমরা তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ইন ফিউচার যদি কেউ কখনো মনের ভুলেও যদি তাদের এই ধরনের কোনো অভিব্যক্তি থাকে, তাহলে তারাও পার পাবে না। এবং আমি বলবো যে মেয়েরা ভুক্তভোগী আছেন তারা সবাই জানি এগিয়ে আসেন। আজকে আমরা নিজেদের জন্য লড়াই করছি না, আমরা একটা সুস্থ পরিবেশের জন্য লড়াই করছি। আইনি এই পদক্ষেপের মাধ্যমে অন্যান্য অ্যাথলিটরা যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হবে প্রত্যাশা তাদের। ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে সকল ফেডারেশনে নারী কর্মকর্তা বাড়ানোর আহ্বান ভুক্তভোগী শুটারদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফুটবল। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ হারলেও লাল সবুজ দলের বেশ কিছু ফুটবলারের পারফরমেন্স নজর কেড়েছে মালয়েশিয়ান কোচের।
আফিদা, ঋতুপর্ণা, মনিকারা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এশিয়ার সেরা দল হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলি। এদিকে পিটার বাটলারের কৌশল নিয়ে সমালোচনা হলেও ইংলিশ কোচের ট্যাকটিক্সে কোনো ভুল দেখছেন না এই ব্রাজিলিয়ান। বাংলাদেশকে হারিয়ে ট্রাইনেশন সিরিজের শুভ সূচনা পায় মালয়েশিয়া নারী ফুটবল দল। সেই ধারা অব্যাহত রাখতে আজারবাইজানের বিপক্ষে জয়ের খোঁজে তারা। তবে র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের কথাও জানা আছে মালয়েশিয়ানদের। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় পেলেও পুরো ম্যাচে চাপমুক্ত থেকে ফুটবল খেলতে পারেনি মালয়েশিয়া। সে ম্যাচে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স মুগ্ধ করেছে মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলিকে। বিশেষ করে আফিদা, ঋতুপর্ণা, মনিকা, শামসুন্নাহারদের পায়ের জাদু নজর কেড়েছে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা এই ব্রাজিলিয়ান কোচের। বাংলাদেশ দলের ফুটবলাররা দারুণ খেলে, দুই উইঙ্গার বেশ ভালো খেলেছে। 6 নম্বর ফুটবলার ভালো একজন প্লে মেকার, তাদের অধিনায়কও ভালো, দল তরুণ এবং বোঝাপড়া ভালো। শুধু প্রশংসাই নয়, তার বিশ্বাস এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এশিয়ার সেরা দল হবে বাংলাদেশ। ধারাবাহিক অনুশীলন আর বিশ্বাস ধরে রাখতে পারলে তারা ভালো করবে। তারা এশিয়ান কাপে উঠেছে, এটা তাদের বড় অর্জন। আমার মনে হয় এই ধারা ধরে রাখতে পারলে 3-4 বছরের মধ্যে বাংলাদেশ এশিয়ার সেরা দলগুলোর একটি হবে। মালয়েশিয়ার বিপক্ষে হারের পর কাঠগড়ায় পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স কৌশল। তবে সেই সমালোচনার বিপরীত অবস্থানে মালয়েশিয়ান কোচ। ইংলিশ কোচের ট্যাকটিক্সে কোনো ভুল দেখছেন না তিনি। এটা ঠিক আছে, আমিও অনেক সময় এই কৌশলে খেলিয়েছি। যখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা হয় তখন হাইলাইন ডিফেন্স করে প্রেস করতে হয়। প্রতিটি কোচের নিজের একটি পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী কৌশল সাজায়। অনেক সময় প্রতিপক্ষের শক্তি অনুযায়ী কৌশল পরিবর্তন করতে হয়। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মাঠ ও মাঠের বাইরে দেশের হয়ে অবদানের জন্য এবার জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার টনি ক্রুস। সান্তিয়াগো বার্নাব্যুতে তার হাতে নাইটস ক্রুজ অফ দ্য অর্ডার অফ মেরিট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। ক্যারিয়ারে অনেক পুরস্কারই জিতেছেন টনি ক্রুস। জার্মানি জাতীয় দলের হয়ে তার অর্জনের ঝুলিতে আছে বিশ্বকাপ। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই স্পর্শ করেছেন। বুট তুলে রেখেছেন প্রায় 1.5 বছর হতে চলল। তবে এখনও সম্মাননা পেয়ে যাচ্ছেন রিয়াল ও জার্মানি দলের এই কিংবদন্তি। এবছরের জুলাইয়ে সামাজিক কাজে অবদানের জন্য ক্রুজকে সম্মানিত করে তার নিজ শহর। তবে এবার শহর রাজ্যের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন টনি ক্রুস। খেলাধুলার পাশাপাশি দাতব্য নানা কাজেও অবদান রেখে চলেছেন সাবেক এই ফুটবলার। তার স্বীকৃতি হিসেবেই ক্রুস এবার পেলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা নাইটস অফ দ্য অর্ডার অফ দ্য মেরিট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে, খেলেছেন 10 বছর, যার কারণে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুকে বেছে নেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চ হিসেবে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও লস ব্লাঙ্কোস কোচ শাবি আলোনসো। সম্মানজনক এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা জানান ক্রুস। আমি খুবই খুশি। ক্যারিয়ারে অনেক পুরস্কার পেয়েছি, তবে এটা জার্মানির সবচেয়ে বড় সম্মাননা। এটা ফাউন্ডেশনের জন্য, যেখানে আমরা অসুস্থ শিশুদের এবং তাদের পরিবারকে সাহায্য করি, যার জন্য পুরস্কারটি অত্যন্ত মূল্যবান। যখন আমাকে বলা হলো অনুষ্ঠান হবে বার্নাব্যুতে, আমি খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ এই অর্ডার গ্রহণের জন্য এটাই উপযুক্ত জায়গা। 10 বছরের বেশি সময় ধরে বার্নাব্যু আমার ঘর। আমি এই স্টেডিয়ামে আসাটা উপভোগ করি। জার্মানির রাষ্ট্রপতি ও পুরো প্রতিনিধি দলকে আমাদের ঘরে স্বাগত জানাতে পারা সত্যিই সম্মানের। আমাদের ক্লাবের কিংবদন্তি প্রিয় টনি ক্রুস সম্মান জানাতে বার্নাবিউ বেছে নেওয়ার জন্য আমি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের কাছে টনি ক্রুস বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদ যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তার প্রতীক। আমাদের ক্লাবের জার্সিতে 10 মৌসুমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্রুস জার্মানি এবং স্পেনের বন্ধন জোরদার করতে সাহায্য করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়াও বায়ার্ন ও রিয়ালের হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ সহ টনি ক্রুস জিতেছেন 32টি ট্রফি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চতুর্থ গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ অব কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন আসরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দ্য গলফ হাউস, কুর্মিটোলা গলফ ক্লাব ও দ্য গলফ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। চতুর্থ গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন খান ফারহান আহমেদ। রানার্স আপের পুরস্কার পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিনুর ফারহাদ। লেডিস উইনার হয়েছেন মিসেস হাইজং উম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজের দ্বিতীয় টি-20তে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে প্রথম সিরিজ হারের শঙ্কা, অনুশীলন না করে লিটনদের বিশ্রাম। বিপিএল ফিক্সিং নিয়ে কঠোর অবস্থানে বিসিবি, অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে চলেছেন ৮ ক্রিকেটার। সরাসরি সাইনে রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত। এবং শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তাজিন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।